নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বাংলায় একটা কথা আছে, মাটি কামড়ে পড়ে থাকা। আর সেই কথার আসল অর্থটা এতদিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বুঝতে পারছি যে কাকে বলে মাটি কামড়ে পড়ে থাকা। 2011 সালে যখন প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে পরিবর্তন করে ক্ষমতায় এসেছিলেন, সেই সময় তৃণমূলের নেতারা বারবার একটা কথা বলতেন। তাদেরকে যখনই প্রশ্ন করা হতো যে দিদি কতদিন বাংলার ক্ষমতায় থাকবেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে থাকবেন, তো তৃণমূলের নেতারা বলতেন যে কমসে কম সিপিএমের যে রেকর্ড, 34 বছরের রেকর্ড বামপন্থী জমানার, সেই রেকর্ড তো ভাঙবেনি। অর্থাৎ সেই সময় থেকেই তৃণমূলের নেতাদের মনের মধ্যে একটা ধারণা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষমতায় অন্তত 35 থেকে 40 বছর তো থাকবেনই, তারপরেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ চ্যালেঞ্জ করতে পারবে। আর এই যে 35 থেকে 40 বছর পশ্চিমবঙ্গের কুর্সি ধরে রাখার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, সেই স্বপ্নটাকে পূরণ করতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক তলে তলে খেলা খেলেছেন। হাতির যেমন দেখানোর দাঁত এক, খাওয়ার দাঁত এক, ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বাংলার মানুষকে ভাতাজীবী করেছেন, ঠিক তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তলে তলে প্রশাসনিক স্তরে এমন সংগঠন বা সিন্ডিকেট বানিয়ে ফেলেছিলেন যে সিন্ডিকেট বা সংগঠন কতটা শক্তিশালী আজকে সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে। আজকে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের মতো অলিগলিতে শুধুমাত্র পার্টি অফিস বানাননি, পাশাপাশি তিনি অফিসে অফিসে পার্টি অফিস বানিয়ে ফেলেছেন। এবং বিরোধীদের তো এটাও দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সরকারি অফিসে পার্টি অফিস বানাননি, পাশাপাশি থানাগুলোকেও রীতিমতো পার্টি অফিস তৈরি করে ফেলেছিলেন। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে বাস্তবে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো জায়গা নেই যেখানে তার সংগঠন তৈরি করেননি, যেখানে তার লোক তৈরি করেননি, লোক রাখেননি। মোদ্দা কথায় ঘুঘুর বাসা বলে একটা কথা আছে না, তো সেই ঘুঘুর বাসাটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনে তৈরি করে ফেলেছিলেন বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আর সেই ঘুঘুর বাসা ভাঙারই কিন্তু এবারের 26-এর বিধানসভা নির্বাচনে ইলেকশন কমিশন পণ করে ফেলেছে। যে কারণে কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে অলিখিত একটা রাষ্ট্রপতি শাসন চলছে বলে কিন্তু হাউমাউ চাও করছেন, হাত পা ছুড়ে কান্নাকাটি করছেন যে যেভাবে প্রশাসনিক আধিকারিকদের এদিক ওদিক করা হচ্ছে সেটা নাকি একেবারে সংবিধান পরিপন্থী। কিন্তু কথা যেটা হলো যে এই ঘুঘুর বাসা না ভাঙলে আদৌ কি এই পশ্চিমবঙ্গে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব? তৃণমূলকে কি ক্ষমতাচ্যুত করা সম্ভব? কেননা তৃণমূলের ঘাস এতটাই মাটির ভেতরে শেকড় গেড়ে বসেছে যে সেই শুভেন্দু অধিকারীর কথা আছে না যে গাড়ু উপড়ে ফেলা, সেটা না করলে কিন্তু কখনোই তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যের ক্ষমতা থেকে সরানো কিন্তু অসম্ভব বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র 30-35 বছরের প্ল্যান করেননি, তৃণমূল যাতে যুগের পর যুগ ধরে এই বাংলায় ক্ষমতায় থাকতে পারে তার প্ল্যান তৈরি করে ফেলেছিলেন বলে কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। কেননা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের ছেলে মেয়েকে এখন থেকেই বিভিন্ন ধর্নাস্থলে নিয়ে গিয়ে মিডিয়ার সামনে ক্যামেরায় দাঁড় করিয়ে দিচ্ছেন, তাতে রাজনৈতিক বিশ্লেষকরা তো পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা ইন্দিরা গান্ধীর স্বপ্ন দেখতে পাচ্ছে। ফলে ইন্দিরা গান্ধীর মতো স্বপ্ন সফল করতে হলে তো ইন্দিরা গান্ধী হতে হবে, ইন্দিরা গান্ধীর মতো নাছোড়বান্দা হতে হবে, প্রয়োজন পড়লে ইন্দিরা গান্ধীর মতো কুর্সি ধরে রাখতে এমার্জেন্সিও ঘোষণা করতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুশকিল হলো যে তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো আর দেশের প্রধানমন্ত্রী নন। ফলে ইন্দিরা গান্ধীর মতো এমার্জেন্সি ডিক্লেয়ার করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব না। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্বপ্নটাও হয়তো দেখেছিলেন, কেননা তিনি কিন্তু প্রধানমন্ত্রীও হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি। হয়তো 27 সালে হবে, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় আবার 27 সালে বিজেপির পতন ঘটাবেন বলে এরই মধ্যে ভবিষ্যৎবাণী করে রেখেছেন। তো সে যাকে সেটা পরের কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তলে তলে পশ্চিমবঙ্গে কি করেছিলেন সেটা কিন্তু এই ইলেকশন কমিশনের যে গুঁতো, সেই গুঁতোই অনেকটাই বেরিয়ে পড়ছে, অনেকটাই কিন্তু প্রকাশ্যে চলে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নাছোড়বান্দা সেটা ওই 26,000 শিক্ষক শিক্ষিকার যে চাকরি, সেই চাকরি বাতিলের মামলাতেই বোঝা গিয়েছিল।
বন্ধুরা, আপনারা জানেন যে 26,000 শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, সেই ঘুষ দেওয়া সাদা খাতা জমা দেওয়া শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় কত দূর পর্যন্ত গিয়েছিলেন। খেয়াল করে দেখুন যে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একের পর এক মামলা করেননি। মামলা তো আমরা জীবনে বহু দেখেছি, কিন্তু মামলা লড়তে গেলে যে এত ফাঁক ফোকর বের করা যায়, এতভাবে মামলাকে ঘোরানো যায়, পেঁচানো যায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারকে না দেখলে কখনো বোঝা যেত না। ঠিক একই খেলাটা এসআইআর ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে চেয়েছিলেন, কিন্তু সেই এসআইআর খেলাও যখন মুখ থুবড়ে পড়ল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরেক খেলা শুরু করেছে। আর সেই খেলাটা হলো যে ইলেকশন কমিশন যে প্রশাসনিক রদবদলগুলো করছে, বিভিন্ন বড় বড় অফিসারদের যে এদিক ওদিক করছে, সেই নির্দেশ যাতে এড়ানো যায়, ঝুলিয়ে দেওয়া যায়, সেই চেষ্টাই কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা করছে। যেটা খবর যে এরই মধ্যে যে কজন জেলা শাসককে ইলেকশন কমিশন বদলির নির্দেশ দিয়েছে, তারা এখনো নিজেদের বাসাবাড়ি ছাড়ছেন না। নতুন যারা জেলা শাসক নিয়োগ হয়েছেন, মানে ইলেকশন কমিশন যাদেরকে নতুন দায়িত্ব দিয়েছে, তাদেরকে তারা সেই সরকারি বাংলোতে ঢুকতেই দিচ্ছেন না। আর তার ফলে এই নতুন জেলা শাসকদের দায়িত্ব নিতে দেরি হচ্ছে, এলাকা বুঝতে দেরি হচ্ছে। আর সেটা দেরি হলে পরে কার সুবিধে হবে, কার লাভ হবে, এই ইলেকশনে কার ফয়দা হবে? আর সেই ফয়দাটা নেবার জন্যই তো এই যে বিভিন্ন আধিকারিকদের ফেরবদল, রদবদল, বদলি, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জিকে দিয়ে হাইকোর্টে মামলা ঠুকিয়ে বসে আছে। আর সেই মামলার ভরসাতেই হয়তো এই সব আধিকারিকরা তাদের বাংলো ছাড়তে চাইছেন না। তারা হয়তো দেখতে চাইছেন যে হাইকোর্টে কি হয়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন শেষ পর্যন্ত লড়াইটা লড়তে চান, ঠিক একই অবস্থা কিন্তু এই জেলা শাসকদের মধ্যেও দেখা যাচ্ছে। এই আধিকারিকরা তৃণমূল নেত্রীর যে রণকৌশল, সেই রণকৌশলের উপরে কিন্তু ভরসা রাখছে, বিশ্বাস রাখছে। তো তার মানে বুঝতে পারছেন বন্ধুরা যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন লেভেলের খেলা তিনি খেলছেন, কোন লেভেলের ফাঁদ তিনি ইলেকশন কমিশনের জন্য তৈরি করে রেখেছেন। কিন্তু যেটা মনে হচ্ছে যে এই জ্ঞানেশ কুমারও মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই নাছোড়বান্দা লোক, যে দাঁত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মাটি কামড়ে আঁকড়ে পড়ে থাকতে চাইছে, জ্ঞানেশ কুমারের ইলেকশন কমিশন সেই দাঁতটাই এখন ভেঙে গুঁড়ো করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কীরকম না, যে জেলা শাসকরা তাদের পুরনো দায়িত্ব বা পুরনো বাংলো ছাড়তে চাইছেন না, বদলি হয়ে অন্য জায়গায় এখনই যেতে চাইছেন না, ঢিলেমি করছেন, দেরি করাচ্ছেন, তাদেরকে কিন্তু এরই মধ্যে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। নোটিশে কিন্তু সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়ে দিয়েছেন যে কালকে মানে 22 মার্চের মধ্যেই কিন্তু তাদেরকে বাংলো খালি করতে হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি চলেন ডালে ডালে, ইলেকশন কমিশনও বেশ পাতায় পাতায় চলছে। কিন্তু যে জেলা শাসকরা তাদের বাংলো ছাড়তে চাইছেন না, খালি করতে চাইছেন না, এই আচরণ নিয়ে তো একটা জিনিসই বলতে হয় যে তারা কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, সেই নির্দেশ বেশি করে পালন করতে অভ্যস্ত। তারা ইলেকশন কমিশনের নির্দেশটাকে যে খুব একটা সিরিয়াসলি নিতে চাইছিলেন না, তার তো প্রমাণ পাওয়া যাচ্ছে। আর তারা সেটা কেন চাইছিলেন না? তৃণমূলের নেতারা হয়তো যুক্তি দেবেন যে এত তাড়াতাড়ি বদলির নির্দেশ তারা কার্যকর করবেন কি করে, পালন করবেন কি করে, কেননা সেখানে তো সংসার পেতে রাখা, সেখানে বাচ্চা হয়তো স্কুলে যাচ্ছে, তো সেই সংসারকে ভেঙে অন্য জায়গায় যেতে তো সময় লাগবে, ফলে বাংলো খালি করতে দেরি হচ্ছে। এ তো আর আমার আপনার মতো তুল্য ঝোলা চল্ল ভোলার ব্যাপার নয়, ফলে জেলা শাসকদের সময় লাগছে। কিন্তু কথা যেটা হচ্ছে যে একই রদবদলি যখন মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তখন কি করে সেটা সম্ভব হয়েছিল? আর তার থেকেও বড় কথা যে এই আইএএস আইপিএস আধিকারিকদের ট্রেনিং এমনভাবে দেওয়া থাকে যে তারা যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো কাজ করতে প্রস্তুত থাকেন। আর যে ছেলেমেয়েরা স্কুলে ভর্তি থাকে, তাদেরও জন্য কিন্তু এই আইএএস আইপিএস আধিকারিকদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া থাকে। তাদের ছেলেমেয়েরা কিন্তু যে কোনো স্কুলে, যে কোনো সময়ে, যে কোনো ক্লাসের মাঝ সময়ে কিন্তু ভর্তি হতে পারে। তাদের ছেলে মেয়েদের ব্যাপার কিন্তু আপনার আমার ছেলের মতো ব্যাপার নয় যে চাকরির কারণে বদলি হয়ে গেছে বলে পড়াশোনার মাঝখানে কোনো স্কুলে ভর্তি হতে পারবে না, কোনো স্কুল ভর্তি নেবে না।
আর আজকে যদি সেই জেলা শাসকদের এই দুর্দশার কথা বলতে হয়, তাহলে এই দুর্দশার জন্য দায়ী কে? আজকে যদি সেই সব জেলা শাসকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র না হতেন, তাহলে কি তাদের এই ইলেকশন কমিশনের রোষের মুখে পড়তে হতো? এই রাজ্যের তো আরও বহু আধিকারিক রয়েছেন, কই তাদের ক্ষেত্রে তো ইলেকশন কমিশন সেই ব্যবস্থা নিচ্ছে না, তাদেরকে তো বদলি করছে না। তাহলে এই বেছে বেছে কিছু জেলা শাসককে কিংবা আধিকারিককে কেন ইলেকশন কমিশন বদলি করছে? ফলে আজকে এটা বলতে বাধ্য হতে হচ্ছে যে ওই অনেকেই বলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যার উপরে পড়বে তারই সর্বনাশ হবে। তো সেই একই জিনিস আজকে এই সব আধিকারিকদের ক্ষেত্রে হচ্ছে, যার দায়টা, যার কর্মফলটা কিন্তু তাদের জন্যই হচ্ছে। তারা সেই কর্ম করেছিলেন বলে আজকে তাদের সেই কর্মফলটা ভোগ করতে হচ্ছে। আর এই যে মমতাপন্থী আধিকারিকদের কর্ম, সেই কর্মটা তারা করেছিলেন কার জন্যে? তারা করেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যতের জন্যে। অথচ এই সব আধিকারিকদের কার ভবিষ্যতের জন্য কাজ করার কথা ছিল? মানুষের ভবিষ্যতের জন্য কাজ করার কথা ছিল, মানুষের কাছে জবাবদিহি করার কথা ছিল, পাবলিক সার্ভেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু আজকে তারা পাবলিক সার্ভেন্ট, মানুষের কাজ করার বদলে কিন্তু বেশি করে তৃণমূলের হয়ে কাজ করেছে। আর সেই কারণেই তো আজকে ইলেকশন কমিশন ধরে ধরে তাদেরকে বদলেই করছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ ভাবতে গিয়ে আজকে কিন্তু এই সব আধিকারিকদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে টানাটানি শুরু হয়ে যাচ্ছে। তো এর দায় কে নেবে? এর দায় কাকে দেওয়া যাবে? আর এর উল্টোটাও তো রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 26-এ ফের ক্ষমতায় ফিরে আসেন, তাহলে তো এইসব আধিকারিকদের আবার পোয়া বারো হয়ে যাবে, নিজের ইচ্ছে মতো তারা পোস্টিং পাবেন। ফলে লাভের গুড় যদি খেতে চান, তাহলে লসের ভাগটাও তো নিতে হবে নাকি? তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে কিভাবে এই রাজ্যে রীতিমতো রন্ধ্রে রন্ধ্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা তৈরি করে ফেলেছিলেন। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।